নমস্কার। সমাজতত্ত্বের প্রথম ও একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভীষণই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেটি হলো সমাজতত্ত্ব নিয়ে পড়ে কি করতে পারি। এক তো প্রথম প্রশ্ন এটাই থাকে আফটার 12 যে অনার্স পড়বো না জেনারেল পড়বো। অনার্স পড়লে কোন সাবজেক্ট নিয়ে পড়বো। আমাদের আমার মনে হয় ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ অভিভাবকের এবং স্টুডেন্টদের কোনো রকম কোনো আইডিয়া নেই যে অনার্স কেন পড়া উচিত এবং অনার্স কেন না পড়া উচিত। তারা অনার্সটা স্টুডেন্টকে দিয়ে নেওয়ায় প্রভাবিত করে অনার্স নিতে, যাতে কিনা তারা বলতে পারে অন্যদেরকে যে আমার ছেলে তো এই সাবজেক্টে অনার্স নিয়ে অমুক কলেজে পড়ে। শুধুমাত্র এটুকু বলার জন্য তারা স্টুডেন্টদেরকে অনার্স নেওয়ায় অনেক ক্ষেত্রে না জেনেই যে সেইটা নিয়ে অনার্স নিলে ফিউচারে কি করা যায়। উদাহরণ হিসাবে বলা যায় যে ক্লাস 12-এর পরেই প্রায় 100-150 জন প্রত্যেকটা কলেজের এতগুলো সিট ইংলিশে অনার্স নিয়ে ভর্তি হয়। এতগুলো সিট পুরো ভরে যায় প্রত্যেকটা কলেজে। স্টুডেন্ট সংখ্যা কত ইংলিশ অনার্স? 108, 110, 95, 90, 80, 70। ফার্স্ট ইয়ারের পরেই সেটা গিয়ে দাঁড়ায় 10। সবাই ফেল করে যায়। তাদের যদি জিজ্ঞাসা করা হয় কেন অনার্স নিয়েছিলিস, তারা বলতে পারে না। তো যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো প্রথম কথা হলো অনার্স আর জেনারেলের ফান্ডাটা একটু বুঝে নি। তুমি যদি কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে অনার্স নাও, তার মানে এটাই এক্সপেক্ট করা হয় যে তুমি সেই সাবজেক্টটার বিষয়ে আরো জানবে, এমএ করবে বা এমএসসি করবে, পিএইচডি করবে অথবা লেকচারশিপে যাবে। অর্থাৎ কেউ যদি পিএইচডি বা লেকচারশিপে না যেতে চায়, তাহলে অনার্স তার জন্য বেকার। শুধুমাত্র গর্ব করে বলার একটা জিনিস, আমি অনার্স নিয়েছি, আর তাছাড়া কোনো কাজে লাগে না এই অনার্সটা। তাহলে জেনারেল নিয়ে পড়বো, লোককে বললে লোকে কেমন ভাবে যে নাম্বার হয়তো কম এসেছিল তাই জেনারেল নিয়ে পড়ছে। তোমাদের তাহলে বলে রাখি যে প্রতি বছর বহু সংখ্যক ছেলে মেয়ে জেনারেলে পড়ে, তারা কম্পিটিটিভ এক্সাম দেয়, তারা এখন আইএএস অফিসার, বড় বড় র্যাঙ্কে চাকরি করছে। অর্থাৎ তুমি অনার্স পড়ে যে সময়টা ওই অনার্সের নাম্বার তোলার জন্য কাটিয়ে দিয়েছো, তারা জেনারেলে পড়ে একসাথে 3টে সাবজেক্টের নলেজ গেইন করেছিল, প্লাস আলাদা কিছু করেছিল। তার ফলে ভবিষ্যতে তারা তোমার থেকে আরো ভালো জায়গায় যেতে পেরেছে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি একটাই, যে অনার্স আর জেনারেলের সাথে কোনো রকম কোনো গর্বের কোনো সম্পর্ক নেই। তাই গর্ব জিনিসটাকে বাদ দিয়ে ফেলো একদম জীবন থেকে, যে তুমি জেনারেল পড়বে। তার মানে কেন পড়তে চাও? তুমি যদি কোনো রকম কোনো জব করছো, তুমি সময় পাও না অনার্স পড়া, তুমি জেনারেল পড়ো। তোমার যদি মনে হয় যে তুমি ফিউচারে পিএইচডি করবে না, তাহলে জেনারেল পড়ো। তুমি যদি মনে হয় যে তুমি ফিউচারে লেকচারশিপে যাবে না, প্রফেসর হবে না, তাহলে জেনারেলে পড়ো। কারণ গ্র্যাজুয়েশন ডিগ্রিটা নিয়ে শুধু দরকার। এক্ষেত্রে অনার্স জেনারেলের গল্পে গিয়ে লাভ নেই, মানে অনার্সের গল্পে গিয়ে লাভ নেই। এই গেল হচ্ছে একটা দিক। তাহলে আমি যদি এবার ধরে ধরে আসি যে সোশিওলজি যদি আমি অনার্সে যাই, তাহলে সেক্ষেত্রে আমি কি সুবিধা পাবো। অনার্সে যাওয়ার একটা প্রথম শর্ত আছে যে তোমাকে মন দিয়ে জিনিসটা পড়তে হবে, বুঝতে হবে। যে কোনো অনার্সই মন দিয়ে পড়তে হয়, বুঝতে হয়। তুমি যদি ভালো করে বুঝে না পড়ো, ভবিষ্যতে তুমি যখন আরো হায়ার স্টাডিজে যাবে তখন সব মাথার উপর দিয়ে যাবে। এবং আরো ভবিষ্যতে তুমি যখন লেকচারশিপের জন্য প্রিপারেশন নেবে, যেমন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, তখন জিআরএফ ও এলএস এর জন্য যখন তুমি পড়াশোনা করবে, তখন দেখবে নতুন করে যেন জানতে হচ্ছে, পড়তে হচ্ছে, এবং বহু বছর দিতে 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 তারপর লাগে। এমনও অনেক টিচার আছে যে যারা বহু বছর পরে গিয়ে এলএস বা জিআরএফ পেয়েছে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ক্রাইটেরিয়া সোশিওলজি যখনই তুমি অনার্স লেভেলে পড়ছো, সেটা বেসিকটা একেবারে ভালো করে জানো। তার কারণ হলো আহ, তুমি ফিউচারে আরো জানতে চলেছো, তাই বেসটা ক্লিয়ার রাখা উচিত। এরপরে অনার্সের পরে অনেকে চলে যায় সোশ্যাল ওয়ার্কে। সোশ্যাল ওয়ার্ক জিনিসটা কি? সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বলে রাখি যে অনার্স পড়েও সোশ্যাল ওয়ার্কে যাওয়া যায়, আবার অনার্স না পড়ে জেনারেলে পড়ে মানে অন্য কোনো সাবজেক্ট থেকেও কিন্তু সোশ্যাল ওয়ার্কে যাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস শুধু মাথায় রেখো, যে সোশিওলজি অনার্সে তুমি আছো মানে
ভবিষ্যতে তুমি সোশ্যাল ওয়ার্কেও যেতে পারছো, আবার তুমি ভবিষ্যতে এমএ পিএইচডির জন্য প্রিপারেশন নিতে পারছো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এটা যে আমি যদি অনার্সের মধ্যে থাকি তাহলে কোথাও না কোথাও আমাকে ভালো করে সেই অনার্সের বিষয়টা জানতে হচ্ছে। এবার অনার্সটা হয়ে গেল, তারপর আমি সোশ্যাল ওয়ার্কে হয়তো চলে গেলাম। সোশ্যাল ওয়ার্ক কি? এমএসডব্লিউ, মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক, 2 বছরের একটা কোর্স হয় যেখানে কিনা তোমাকে হাতে কলমে তোমাকে পুরো সমাজের মানে সমাজের কর্মক্ষেত্রে যে কিভাবে কাজ করবে সেই বিষয়ে একটা পাঠ দেওয়া হয়। বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এই প্রোগ্রামটা রাখা হয়। বেসরকারি কলেজ আছে, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি আছে, সরকারিও আছে। এমএসডব্লিউ তে কেন যায় মানুষ? কারণ এমএসডব্লিউ তে গেলে এনজিও তে যাওয়ার যে রাস্তাটা সেটা সুদৃঢ় হয়ে যায়, সেটা সুগম হয়ে যায়। তাহলে সোশিওলজি অনার্স পড়ছো, অনার্স পড়ে তুমি এমএসডব্লিউ তে যাচ্ছ, তারপর তুমি এনজিও তে ঢুকছো। আচ্ছা, এমএসডব্লিউ তে যাওয়ার জন্য কি সোশিওলজি ছাড়া অন্য সাবজেক্ট হলে হয় না? হয়, কিন্তু সেক্ষেত্রে তোমার যে বেস মানে অন্যদের বেস তোমার থেকে কাঁচা থাকবে, যেহেতু তুমি সমাজতত্ত্ব পড়ে সামাজিক কর্মের মধ্যে যাচ্ছ সেই মাস্টারটা করতে। সেই কারণে অন্যদের বেস, অন্যরা যেহেতু ধরো ইতিহাস থেকে এসছে, পল সায়েন্স থেকে এসেছে, তাদের বেসটা কাঁচা থাকে, তো একটা বিশেষ বেস পাওয়া যায় যেটা অন্যদের থাকে না। আবার বলে রাখছি, সোশ্যাল ওয়ার্কে কিন্তু জেনারেল পড়েও যাওয়া যায়, সেক্ষেত্রে ওই বেসেরই একটা ব্যাপার থাকে। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কটা একটু কস্টলি, অনেক খুব কম ইউনিভার্সিটি আছে যে কম টাকায় পড়ায়। সেই কারণে আম, এমন না যে সোশিওলজি পড়ে অনার্স পড়ে এনজিওতে যাওয়া যায় না, আবার এমনও না যে সোশিওলজি অনার্স পড়ে সোশিওলজিতে এমএ করে এনজিওতে যাওয়া যায় না। কিন্তু কোথাও যেন মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক করে যারা এনজিওতে অ্যাপ্লাই করে তাদের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি থাকে। এই গেল হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কথা। এইবার আমরা যদি আসি আহ, অন্যান্য, তাহলে একটা তো জিনিস স্পষ্ট বুঝতে পারছো যে পিএইচডি আর লেকচারশিপ এই দুটো যদি আমার চলে যায়, তাহলে পিএইচডি আর লেকচারশিপ চলে গেলে আমার থাকছে এনজিও, যে আমি সেটা অনার্স পড়ে ঢুকতে পারি, আমি অনার্স করে এমএ করে ঢুকতে পারি, আমি সোশ্যাল ওয়ার্ক করেও ঢুকতে পারি। আর তাছাড়া হচ্ছে যে জিনিসটা যেটা কিনা কমন টু অল, সেটা হচ্ছে এই বিসিএস ও ইউপিএসসি। কেন? তার কারণ কোথাও না কোথাও যে বিসিএস এ সোশিওলজির একটা 400 নম্বরের পেপার থাকে, বিসিএস এ বাংলা এবং ইংলিশ এই দুটো জিনিসই সাবজেক্টিভ পেপার থাকে এবং ইন্টারভিউ থাকে। এই সব জায়গাগুলোতে সোশিওলজি পড়ে যদি কেউ যায় তারা বিশেষ সুবিধা পায়। এই কারণে আমি এমন স্টুডেন্টও দেখেছি খুব কম বয়স থেকে আইদার গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে গেছে, সোশিওলজি গ্র্যাজুয়েশনে, যাতে ইউপিএসসি এবং বিসিএস এ গিয়ে তার কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই 500 বা 400 নম্বর তার একদম হাতের মুঠোয় থাকে। আবার এমনও দেখেছি যে গ্র্যাজুয়েশন পাশ করে ইগনু থেকে ডিস্টেন্সে সোশিওলজি অনার্স পড়ছে বা এমএ করছে, যাতে তার এই বিসিএস ও ইউপিএসসির একটা ক্লিয়ার কাট ধারণা হয়ে যায় 500 ও 400 নম্বরের। তাহলে এই দিকটা আমার গেল যে সোশিওলজি অনার্স পড়ে আমি কি কি করছি। এর বাইরে তো কিন্তু আমি কিছু আলোচনা করছি না, তার কারণটা কি, এর বাইরে তো অনেকগুলো ফিল্ড আছে। সে তো সোশিওলজি পড়ে মার্কেটিং ম্যানেজারও হওয়া যায় যে কোনো আনঅর্গানাইজ সেক্টরে বা যে কোনো রকম কোনো কোম্পানিতে। কিন্তু আমি সেই দিকটাই গেলাম না, কারণ সেখানে তো অন্যান্য ফিল্ড থেকেও যাওয়া যায়, তাই সোশিওলজি ফিল্ড থেকে গেলে সুবিধা হয়। এবং সোশিওলজি ফিল্ড থেকে গেলে সেখানে বিশেষ সুবিধা পাওয়া যায়। আমি এখানে শুধু সেই নামগুলোই রেখেছি। এনজিওর জায়গা দুটোতেই লাল রেখেছি, তার কারণ এই এনজিওর সেক্টরটা কতটা ভাস্ট এইটা তোমাদের কোনো আইডিয়া নেই। ভাস্ট কেন বলছি? যে এই এনজিওর নানা ধরন থাকতে পারে। সেটা হচ্ছে নারী নির্যাতন কেন্দ্রিক কোনো এনজিও হতে পারে, মানে এনজিও নিয়ে যদি একটা ভিডিও করি তাহলে এনজিও নিয়ে একটা ভিডিও হয়ে যেতে পারে। শুধু এটুকু জেনে রাখো যে সোশিওলজি অনার্স পড়ার পর এনজিও এক্সপেক্ট করে যে তুমি এমএ বা এমএসডব্লিউ করেছো, নইলে কিন্তু এনজিও গুলোতে স্থান দেয় না। তাহলে কি একদমই সোশিওলজি অনার্সদের নেয় না? গ্রাজুয়েশন করার পর খুব কম চান্স থাকে তাদের, তাই তারা এক্সপেক্ট করে যে তুমি এমএ বা এমএসডব্লিউ করেছো। এবার আসি জেনারেলে। জেনারেল মানে এই আমার সব চলে গেল, জেনারেলে পড়ছি তার মানে আমার আর জীবনে কিচ্ছু হবে না, কি আর করব, এই সব কোনো ব্যাপার নেই। তুমি জেনারেলে পড়ছো মানে সোশিওলজি নিয়ে জেনারেলে পড়ছো মানে তোমার শুধু পিএইচডি আর লেকচারশিপের জায়গাটা শুধু গেছে। তোমার যে জ্ঞান, সেই জ্ঞানটা কোথাও না কোথাও বেসিক নলেজটা তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা তোমার যথেষ্ট থাকে যদি তুমি মন দিয়ে পড়ে থাকো। তার সাথে সোশিওলজি জেনারেল করার পরেও বললাম যে এমএসডব্লিউ তে যাওয়া যায়, মাস্টার ইন সোশ্যাল ওয়ার্কে, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কে যাওয়া যায়। সেখান থেকে তুমি এনজিওতে যেতে পারো। আবার সোশিওলজিতে জেনারেল পড়ে আবার
সোশিওলজিতে এমএ করে সেখানেও তুমি এনজিওতে যেতে পারো। হ্যাঁ, অনেকেই এটা জানে না যে জেনারেল করার পরেও এমএ করা যায় সোশিওলজিতে। মানে জেনারেলে পড়েও, গ্র্যাজুয়েশনে অনার্সে না পড়ে জেনারেলে পড়েও এমএ তে সোশিওলজি রাখা যায়, মানে সোশিওলজির উপর এমএ করা যায়। এটা অনেকেই জানে না, কারণ অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটিতে এই সুবিধা নেই, কিন্তু এটা হয়। তাছাড়া আবার আমি বিসিএস ও ইউপিএসসির দরজা খোলা রেখেছি। তার কারণটা কি? সেই একই কারণ, যে জেনারেলে সোশিওলজি রেখেছিল, পল সায়েন্স রেখেছিল, জিওগ্রাফি রেখেছিল। বাস জেনারেলে সোশিওলজি রেখেছিল, পল সায়েন্স রেখেছিল আর হিস্ট্রি রেখেছিল, ব্যাস। তাকে আর দেখে কে? সে তার মানে এত পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে যে সে হিস্ট্রির বেসটাও জেনে গেছে, সে পল সায়েন্সের বেস জেনে গেছে, সে সোশিওলজির বেস জেনে গেছে। তাকে বিসিএসসি ইউপিএসসি তে আর দেখে কে? তার কারণ কম্পিটিটিভ এক্সামের যে পার্টগুলো থাকে, মেনলি হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স, এইগুলো যে নিজের গ্র্যাজুয়েশন পিরিয়ডে রেডি করে নেয়, বা যারা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এই জেনারেলে যারা এই সাবজেক্টগুলো রেখেছিল, তারা একটা আলাদা বেস পায়। তো তুমি প্রশ্ন করতেই পারো যে কম্পিটিটিভ এক্সামে তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদেরই সুবিধা হয়। না, একটা জিনিস ভুলে যেও না, সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। তুমি যদি হিউম্যানিটিস থেকে আসো আর মনে করো যে সায়েন্সে তুমি কাঁচা, তাহলে এটুকু মনে রাখো, যারা সায়েন্সে থেকে আসে তারা কিন্তু হিউম্যানিটিসে কাঁচা। তারা হয়তো বোঝে বেশি কিন্তু মুখস্থ রাখার ক্ষমতা কম। তুমি হয়তো বোঝো কম কিন্তু তোমার মুখস্থ রাখার ক্ষমতা বেশি। আর আমরা জানি কম্পিটিটিভ ফিল্ডে দুটোরই একটা কম্বিনেশন প্রয়োজন হয়। আশা করি অনেকটা বোঝাতে পারলাম যে সোশিওলজি নিয়ে কি নিয়ে পড়া উচিত, অনার্স নিয়ে পড়া উচিত না জেনারেল নিয়ে পড়া উচিত, অনার্স নিয়ে যদি পড়ো তাহলে কোন কোন বিষয়গুলো ক্লিয়ার রাখবে, জেনারেলে যদি পড়ো তাহলে কোন কোন বিষয়গুলো ক্লিয়ার রাখবে। এমন করো না কোনোদিনও, মানে নিজের জুনিয়রদেরও সাজেস্ট করো, নিজের সিনিয়রদেরও সাজেস্ট করো এই ভিডিওটা দেখার জন্য। কারণ এখনো অনেকে আছে যারা এমএ পড়ছে কিন্তু জানে না তারপর তারা কি করবে। তারা শুধু ভাবে যে ঠিক আছে এমএটা হোক তারপর দেখা যাবে, কিন্তু সময় থাকতে থাকতে তারা যদি সুযোগের সদ্ব্যবহার না করে, প্ল্যানিং না করে, তাহলে এম এর পর ভাবতে ভাবতেই 2 বছর কেটে যায়। তো কাউকে আর কারোর সময় আর নষ্ট করো না। এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দিও যারা জুনিয়র আছে, সিনিয়র আছে, তাদের সবার মধ্যে, যে সোশিওলজি যদি তুমি নিয়ে পড়ো তাহলে তোমার কি কি সুবিধা হতে পারে সোশিওলজি থেকে, আর সোশিওলজি তোমাকে কোন কোন অ্যাঙ্গেল দিতে পারে। এনজিওর ফিল্ড বিশাল বড়, আমি বলবো সেটা ভেরি গুড, তোমাদের জন্য খুবই ভালো। বিসিএস এর ফিল্ড, ইউপিএসসি এর ফিল্ড, যদি তোমার কম্পিটিটিভ মাইন্ড থাকে তাহলে তুমি আসো। যদি তোমার মনে হয় যে তুমি লেকচারশিপ পিএইচডিতে যাবে তাহলে নেট সেটের প্রিপারেশন নাও কলেজ লেভেল থেকে। গল্প শেষ। আজকে তাহলে এতটাই।